চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির প্রথম চ্যাপ্টার আজকে আমরা পড়বো হচ্ছে বিকাশ এবং তার নীতি বা বিকাশ সম্বন্ধে আমরা একটা ওভারঅল ধারণা নেব। এই যে বিকাশ জিনিসটা, এটা আমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, কারণ কি আমরা বিকাশটা জানি না। এটা আমরা একজনের কম্প্যারিজন করে আরেকজনের সঙ্গে কম্পেয়ার করে পড়বো। সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধিকে ইংলিশে আমরা দেখেছি গ্রোথ, আর বিকাশকে আমরা দেখেছি কি ডেভেলপমেন্ট। প্রথমে আমরা বৃদ্ধিটা কি সেটা দেখে নিই। দেখো, বৃদ্ধি হচ্ছে আমাদের যে পরিমাণগত পরিবর্তন বলতে আমি লম্বা হচ্ছি, পাতলা হচ্ছি, মোটা হচ্ছি, যেগুলোকে আমরা মেজার করতে পারবো সেটাকে বলা হয় বৃদ্ধি। অন্যদিকে বিকাশটা হচ্ছে গুণগত পরিবর্তন, মানে আমার যে চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বিকাশ। আর কি কি পার্থক্য রয়েছে দেখো, বৃদ্ধি কতদিন পর্যন্ত হয় আমাদের, মোটামুটি একটা ম্যাচুরেশন যতদিন পর্যন্ত হচ্ছে, একটা বাচ্চা ম্যাচিওর হয়ে যাওয়ার পরে তার কিন্তু বৃদ্ধিটা স্টপ হয়ে যায়। অন্যদিকে বিকাশটা কতদিন চলে? বিকাশটা আজীবন চলে। আমরা যতদিন না মারা যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে, মানে আমরা প্রত্যেকটা মুহূর্তেই একটু একটু করে বিকশিত হচ্ছি বা বিকাশগুলো ঘটছে আমাদের। আর আরেকটু পরে আমরা জানতে পারবো যে ডেভেলপমেন্ট হচ্ছে একটা বিগার অ্যাসপেক্ট। ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট বা বিকাশের ছোট্ট একটা পার্ট কিন্তু বৃদ্ধি। মানে যদি আমরা ছবিতে দেখি তাহলে ছবিটা এরকম করে রাখতে হয়, ডেভেলপমেন্ট যদি এত বড় একটা জায়গা হয় তার মধ্যেই কিন্তু এই বৃদ্ধিটা লুকিয়ে আছে বা গ্রোথটা লুকিয়ে আছে। কি করে? যখন আমরা ডেভেলপমেন্টের ডোমেন পড়েছিলাম বা কোন কোন দিকে ডেভেলপমেন্ট হয় সেটা দেখেছিলাম, তখন দেখেছিলাম ডেভেলপমেন্ট বা বিকাশ চার দিকে হতে পারে। একটা হচ্ছে কি ফিজিক্যাল। এই যে ফিজিক্যাল বা শারীরিক যে বিকাশটা, সেটাই বেসিক্যালি কি, সেটাই গ্রোথ বা বৃদ্ধিকে ডিনোট করে। আরেকটা হচ্ছে কি কগনিটিভ। কগনিটিভ বা জ্ঞানীয়, আমাদের যে প্রতিনিয়ত জ্ঞানের ভান্ডার বৃদ্ধি হচ্ছে সেটাই কগনিটিভের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল। সোশ্যাল ডেভেলপমেন্ট কি বা সোশ্যাল সামাজিক বিকাশ কি? সামাজিক বিকাশ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো বাচ্চার চেহারা মহরা ভালো, সে পড়াশোনাতেও ভালো, কিন্তু সে বোম বানাচ্ছে। তার মানে কি, তার সামাজিক বিকাশটা ঠিকমতো ঘটেনি, সে সোশ্যালি বা তার মোরালি ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়নি। সেজন্য এই সবগুলো অ্যাসপেক্টেই ডেভেলপমেন্ট একইভাবে হওয়া দরকার, বিকাশ একইভাবে হওয়া দরকার। অন্যদিকে আরেকটা বিকাশের দিক হচ্ছে ইমোশনাল বা প্রাক্ষবিক। একটা বাচ্চার এই সবগুলোই হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা অল্প কিছু হলেই ভেঙে পড়ছে, কান্নাতে ভেঙে পড়ছে, বা অল্প কিছু হলেই খুব আনন্দিত হয়েছে। তার মানে তার কি, ইমোশনাল যে ব্যালেন্সটা বা ইমোশনালের যে বিকাশটা সেটা ঠিকমতো হয়নি। তাই একটা বাচ্চার এই সবগুলো বিকাশই যেন ঠিকমতো হয়, সেটা অ্যাজ এ টিচার তোমাকে লক্ষ্য করতে হবে। এবং সবগুলো বিকাশই মোটামুটি ইন্টার রিলেটেড। তো সেই জায়গাতে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে কি, একটা বাচ্চার বিকাশ যেন সবগুলো ঠিকঠাকভাবে ঘটে। আর এটা থেকে আমরা আরেকটা জিনিস কি দেখলাম, বিকাশের যে ফিজিক্যাল ডোমেনটা সেটাই বেসিক্যালি কি, সেটাই হচ্ছে গ্রোথ। সেজন্য ডেভেলপমেন্ট একটা বড় জায়গা, ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। তাহলে মোটামুটি আমরা বিকাশের ধারণা পেলাম যে বিকাশ হচ্ছে কি, সাধারণত গুণের যে পরিবর্তনগুলো হচ্ছে, মানে কেউ সামাজিক হচ্ছে, কেউ অসামাজিক হচ্ছে, কারো জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, কারো জ্ঞান কম পাচ্ছে, কমে যাচ্ছে, সেটা। এবং বিকাশ আমরা কি দেখলাম, বিকাশ শুরু হচ্ছে, আচ্ছা বিকাশ শুরু কখন থেকে হয়? বিকাশ শুরু হয় গর্ভাবস্থা থেকে। বাচ্চা যখন গর্ভে চলে আসে তখনই তার বিকাশ ঘটতে শুরু করে এবং চলতে থাকে কতদিন পর্যন্ত, যতদিন না সে মারা যাচ্ছে। আর আরেকটা জিনিস আমরা দেখলাম কি, বৃদ্ধিটা একটা টাইম পরে গিয়ে থেমে যাচ্ছে। অন্যদিকে বিকাশ কি দেখলাম, থামছে? বিকাশ থামছে না। বিকাশ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে সবসময় সামনের দিকে এগিয়ে যায়। এবার আমরা বিকাশের কয়েকটা নীতি দেখব। বৃদ্ধির অ্যাসপেক্টে আমরা বিকাশটা বুঝে ফেলেছি। বিকাশের নীতি বা বৈশিষ্ট্য, কি কি আছে? প্রথমত আমরা এই জিনিসটা বলতে পারি যে বিকাশ কতদিন ধরে চলছে? বিকাশ আজীবন চলছে এবং বিকাশ একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, যে হয়ে যাচ্ছে, কখনো থামছে না। বৃদ্ধি আমরা অন্য জায়গায় কি দেখলাম, বৃদ্ধি থেমে যাচ্ছে একটা টাইম পরে, সেই জায়গাতে বিকাশ দেখছি কি, বিকাশ কন্টিনিউয়াস চলে যাচ্ছে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত বলছে ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। দেখো, প্রত্যেকটা বাচ্চার একইভাবে বিকাশ হওয়া সম্ভব নয়। কোনো একটা বাচ্চা
ক্লাসে অঙ্ক বোঝাচ্ছ, সে অঙ্কটা ভালো করে বুঝতে পারছে, কোনো একটা বাচ্চা হয়তো ধীরে ধীরে বুঝছে, মানে তার বিকাশের যে স্পিডটা সেটা একটু কম। তো এই জিনিসটাকেও আমাদের রেসপেক্ট করতে হবে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, প্রত্যেক বাচ্চার বিকাশের হার একইভাবে কিন্তু হয় না। তৃতীয়ত আমরা কি দেখছি, যে বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে যায়, এই জিনিসটা একটু বুঝতে হবে। সাধারণ থেকে বিশেষ বলতে সাধারণ মানে হচ্ছে জেনারেল, আর বিশেষ মানে হচ্ছে স্পেসিফিক। কোনো একটা বাচ্চা যখন ধরো বড় হচ্ছে, প্রথমে সে কি পারে, প্রথমে সে পারে হচ্ছে হামাগুড়ি দিতে। হামাগুড়ি দেওয়ার সময় ওর হাত পা পুরো কাঁধ পুরো বডিকে ওকে ব্যবহার করতে হচ্ছে, তার মানে সে জেনারেল বডি ইউজ করছে, তার মানে তার সাধারণ বিকাশটা ঘটেছে। এরপরে যখন ও একটু বড় হলো, তখন ও কি করছে, তখন ওর পা দিয়ে, দুটো পা দিয়ে হাঁটা শুরু করলো, তার মানে সে পায়ের বা বিশেষ একটা অঙ্গের ব্যবহার শিখলো। শুধুমাত্র পায়ের স্পেসিফিক ব্যবহার কি, হাঁটা বা এই জিনিসপত্রগুলো, এগুলো বাচ্চাটা যে শিখলো সেটাকে বলা হচ্ছে বিশেষ। সাধারণ থেকে বিশেষের দিকে সবসময় কি হয়, বিকাশ অগ্রসর হয়। এটাকে আরো সহজভাবে যদি বলি, দেখো আমরা আরেকটু পরে গিয়ে জানতে পারবো অনেকগুলো মোটর সম্বন্ধে, গ্রস মোটর, একটা হচ্ছে কি ফাইন মোটর। মোটর বলতে আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে মোটর বলা হয় সিডিপির ভাষায়। তো গ্রস মোটর মানে হচ্ছে অনেকগুলো মোটর যেখানটাতে বা অনেকগুলো অর্গান যেখানটাতে ব্যবহার হয়, সেটাকেই বলা হচ্ছে কি গ্রস মোটর। মানে বাচ্চা দেখবে ছোটবেলায় ধরো ওকে শুইয়ে দেওয়া আছে, ও তখন কি করছে, হাত পা নাড়াচ্ছে, মানে পুরো বডিটাই নাড়াচ্ছে যখন ওর কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু বাচ্চা যখন একটু বড় হয়ে যাচ্ছে, তখন সে ফাইন মোটরের ব্যবহার শিখছে। ফাইন মোটরের ব্যবহার বলতে ও যদি বাইরে যেতে চায়, তখন ও হাত দিয়ে দেখাচ্ছে যে ও বাইরে যাবে। এই যে হাত আঙুল এগুলোর ব্যবহার, সেই ব্যবহারগুলো হচ্ছে ফাইন মোটর। তো গ্রস মোটর মানেও কিন্তু জেনারেল বা সাধারণ, ও পুরো বডিটাকে সাধারণ হিসাবে ব্যবহার করছে। আরেকটু যখন বড় হচ্ছে, তখনও ফাইন মোটর বা বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ যেটার দরকার যে মুহূর্তে, তখন সেটাকে ব্যবহার করতে পারছে। আরেকটু বড় যখন হয়ে যাচ্ছে সে, তখন সে ভালো করে লিখতে পারছে, যেখানটাতে শুধুমাত্র সে আঙুলের টিপের ব্যবহার করছে। এই যে গ্রস মোটর থেকে ফাইন মোটরের ট্রানজিশন, এটা কি বলছে, এটা বিকাশের একটা নীতি। প্রথমে তো আমরা লিখতে পারি না, বা প্রথমে আমরা আঁকতেও পারি না, প্রথমে আমরা আঙুল দিয়ে দেখাতেও পারি না, প্রথমে আমরা পুরো বডি ব্যবহার করি, তাই না? তো সেজন্য বিকাশ কি বলছে, সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। চতুর্থ পয়েন্ট কি বলছে, মিথস্ক্রিয়ার নীতি। কি মিথস্ক্রিয়া? এই যে বিকাশ, বিকাশ দুটো অ্যাসপেক্টের উপরে নির্ভর, দুটো ঘটনার উপরে নির্ভর করে। একটা হচ্ছে বংশগতি, আরেকটা হচ্ছে পরিবেশ। একটা বাচ্চা কতটা লম্বা হবে, তার চোখের রং কি হবে, তার চুলের শেপ কি হবে, এগুলো সম্পূর্ণ কিসের উপর নির্ভর করে, সম্পূর্ণই বংশগতির উপরে নির্ভর করে। তার মানে বিকাশের যে ফিজিক্যাল ডোমেনটা বা শারীরবৃত্তীয় যে ডোমেনটা, সেটা বংশগতির উপরে বেশিরভাগটা ডিপেন্ড করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুটো বাচ্চা, যমজ বাচ্চা, একই রকম দেখতে, কিন্তু একটা বাচ্চা একটু অ্যাগ্রেসিভ, একটা বাচ্চা একটু শান্ত। কারণ কি, দুজন আলাদা পরিবেশে লালন পালন হয়েছে, আলাদা জায়গায় হয়তো দুজনকে রাখা হয়েছিল, একজনকে হোস্টেলে রাখা হয়েছিল, একজনকে বাড়িতে রাখা হয়েছিল, তাদের মধ্যে বংশগতি বা জিন একই রয়েছে, কিন্তু দুটো বাচ্চার নেচার আলাদা হয়েছে। কেন? পরিবেশের জন্য। সেজন্য কোনো একটা বাচ্চার বিকাশে বংশগতি এবং পরিবেশের গুণফলের মাধ্যমে তৈরি হয়। এটা কেন গুণফল, এটা কেন প্লাস মাইনাস ডিভিশন এগুলো হলো না? কারণ প্লাস হলেও সেটাকে আলাদা করা যায়, মাইনাস ডিভিশন তো হবে না। এটাকে, এই দুজনকে কখনোই আলাদা করা যায় না। বিকাশের উপরে এই দুজনের প্রভাব সবসময় মাল্টি সেকশন বা ক্রস হিসাবেই কিন্তু আসে। সেজন্যই আমরা কি বলছি, বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে একটা বাচ্চার কি হয়, সম্পূর্ণ বিকাশ ঘটে। এই হলো মিথস্ক্রিয়ার নীতি। আচ্ছা, বিকাশের মুখ বা বিকাশ কি হয়, নির্দিষ্ট অর্ডার মেনটেন করা হয়, এটাও আমরা এর আগে পড়েছি। একটা হচ্ছে সেফালোকোডাল, আর এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। আজকে আমরা এই দুটো নতুন টার্ম জানবো। বলছে যে বিকাশ একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে হয় এবং নির্দিষ্ট সিকোয়েন্সেই হয়। তার জন্য আমরা দুটো নতুন ওয়ার্ড দেখলাম, একটা হচ্ছে সেফালোকোডাল, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকোডাল ওয়ার্ডটা কি বলছে, সেফালোকোডাল ওয়ার্ডটা বলছে যে একটা বাচ্চার যখন বিকাশ ঘটে, প্রথমে তার মাথার বিকাশ ঘটে, তারপরে স্পাইনের বিকাশ ঘটে, তারপরে যে লোয়ার বডি অর্গানস রয়েছে সেগুলোর বিকাশ ঘটে। মানে মাথা থেকে পায়ের দিকে বিকাশটা অগ্রসর হয়, এটাই হচ্ছে সেফালোকোডালের অর্থ।
প্রক্সিমো ডিস্টালের অর্থ কি? ডিস্টাল বা ডিস্টেন্স থেকে বুঝতে পারছো, বা প্রক্সিমিটি থেকে এটা এসেছে। প্রক্সিমো ডিস্টাল বলছে যে বিকাশ সবসময় শুরু হয় শরীরের কেন্দ্রবিন্দু অর্থাৎ হার্ট থেকে, হার্টের পর থেকে ধীরে ধীরে বাইরের দিকে ছড়াতে শুরু করে। মানে হার্টের পরে হার্টের চারপাশে যে রিবস রয়েছে, তারপরে মাংসপেশি রয়েছে, তারপরে বাহু, এবং নিচের দিকেও একইভাবে, উপরের দিকেও একইভাবে বিকাশটা কি হয়, অগ্রসর হয়। এটা হচ্ছে কি প্রক্সিমো ডিস্টাল বলছে, যেটা কি সেন্টার থেকে, বডির সেন্টার পার্ট থেকে আউটার পার্টের দিকে যাবে। আর আমাদের সেফালোকোডাল কি বলছে, যে বাচ্চার মাথা থেকে ধীরে ধীরে পায়ের দিকে বিকাশ অগ্রসর হবে। তার মানে বিকাশ নির্দিষ্ট সিকোয়েন্স মেনেই হয়, হঠাৎ করে এই জায়গার হয়ে গেল, হঠাৎ করে ওই জায়গার হয়ে গেল, এরকম কিন্তু হয় না, এবং নির্দিষ্ট অর্ডার মেনটেন করেই হয়। এই দুটোর দ্বারা আমরা বুঝতে পারলাম সেফালোকোডাল এবং প্রক্সিমোডিস্টাল। দেখবে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু করতেও পারছি। যারা আজকে নতুন সিডিপি ক্লাস করলে তারাও কিন্তু পারবে। প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে একটি শিশু আগে হামাগুড়ি দিতে শেখে, তারপরে সে হাঁটতে এবং দৌড়াতে শেখে, এটি বিকাশের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? কোনটা হবে এটা? একদম, বিকাশ একটি ধারাবাহিক এবং সুশৃঙ্খল প্রক্রিয়া। প্রথমে হামাগুড়ি মানে ও জেনারেল কাজ করছে, তারপরে যখন হাঁটতে বা দৌড়াতে শিখছে মানে ও স্পেসিফিক কাজ করছে। তার মানে বিকাশ কি হচ্ছে? সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হচ্ছে। দ্বিতীয় প্রশ্নে বলছে যদি একজন শিক্ষার্থীর উচ্চতা 4 ফুট থেকে 5 ফুট হয়, কিন্তু তার গাণিতিক সমস্যা সমাধানের ক্ষমতায় কোনো পরিবর্তন না আসে, তবে একে কি বলবে? একদম, শিক্ষার্থীর কি হয়েছে? কেবল বৃদ্ধি হয়েছে, কিন্তু বিকাশটা ওর ঠিক মতো হয়নি। বিকাশ হলে কি পারতো? ও অঙ্কটাও করতে পারতো, শুধু বৃদ্ধি হয়ে গেছে ওর, ওই জন্য অঙ্কটা করতে পারছে না। তারপরে বলছে বিকাশ স্পাইরাল রৈখিক নয়, এই কথাটির অর্থ কি? সর্পিলাকার রৈখিক নয়, এটা একটু বুঝিয়ে দিই, এটা তোমরা বলতে পারবে মনে হয়। সর্পিলাকার, বাংলায় সর্পিলাকারই থাকবে। বিকাশ এগিয়ে যায় হুম আগের অর্জিত দক্ষতাগুলোকে আরো মজবুত করার জন্য হুম পেছনে ফিরে সমন্বয় ঘটে। একদম যেটা একদম। পার্ট ছিল না সেটাও একসময় হয়তো হুম প্র্যাকটিসের মাধ্যমে বা হুম বুঝে বুঝে সেটা পারতে পারে, সেটাই বিকাশ। সেটাই মানে বিষয়টা। দেখবে অঙ্ক বই, আমাদের স্কুলের অঙ্ক বই একটা চ্যাপ্টার থাকতো পূর্ব পাঠের পুনরালোচনা। হুম। মানে আমরা আগে যেটা শিখে এসেছি সেই জিনিসটা একবার ফান্ডামেন্টাল বেসটা একবার ক্লিয়ার করে নেওয়া, তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে বিকাশ লিনিয়ার ওয়েতে এরকম করে সামনের দিকে এগিয়ে যায় না। বিকাশ কি করে? কিছুটা সামনে এগায়, আবার বেসের দিকে ফিরে যায়, আবার সামনে এগায়, আবার বেসের দিকে ফিরে যায়, আবার সামনে এগায়, এরকম এরকম করে যেতে থাকে। এটাকেই বলা হচ্ছে কি সর্পিল আকার বা স্পাইরাল ওয়েতে বিকাশ কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। এরপরে কি আছে? এরপরে বলছে একজন শিক্ষক লক্ষ্য করলেন যে দুই ভাই জমজ হওয়া সত্ত্বেও একজনের ভাষার দক্ষতা অন্যজনের থেকে বেশি, এর কারণ কি হতে পারে? একদম, ব্যক্তিগত বৈষম্য। প্রত্যেকটা বাচ্চায় যে একই রকম হবে সেটাই তো প্রথমে আমরা দেখলাম যে একই রকম হবে না। বিকাশের একটা নীতির মধ্যেই পড়ে যে প্রত্যেকটা বাচ্চার বিকাশ একইভাবে ঘটবে না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে বা ব্যক্তিগত বৈষম্যকে আমাদের কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। আর যদি শুধুমাত্র বংশগতির প্রভাব হতো বিকাশের উপরে, তাহলে দুটো বাচ্চা একই রকম পারতো সব কিছু, সেটা তো নয়। আর এটা তো সাধারণ থেকে বিশেষ নীতিও নয়। সাধারণ থেকে বিশেষ নীতি যেটা বললাম, জেনারেল থেকে স্পেসিফিক কাজকর্মগুলো করতে পারা, বা বিকাশের একমুখিতা, বিকাশ সবসময় সামনের দিকে এগোচ্ছে, সেটাও কিন্তু এটা বোঝাচ্ছে না। এখানে একটাই জিনিস বোঝাচ্ছে যে দুটো বাচ্চার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। তারপরে বলছে শৈশবকালে বা আর্লি চাইল্ডহুডে ভাষার বিকাশের জন্য কোন সময়টি সবচেয়ে সংবেদনশীল? 2 থেকে 6 বছর, এটা জানো তোমরা, পড়ানো হয়েছে এর আগে। নোয়াম চমস্কি বিজ্ঞানের কথা বারবার আমরা বলেছিলাম, তিনি একটা ডিভাইসের কথা বলেছিলেন, সেই ডিভাইসটার নাম কি? ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আচ্ছা আমি লিখছি না, যেমন তো আমরা বলে দিলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা কি বলেছিলেন? এটা আর্লি চাইল্ডহুডে মানে ল্যাটার চাইল্ডহুডের ঠিক আগের স্টেজটা। প্রথমে কি ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, ল্যাটার চাইল্ডহুড, তারপরে কি অ্যাডোলেসেন্স শুরু হচ্ছে, তারপরে অ্যাডাল্টহুডে যায় বাচ্চা। তো সেই যে আর্লি চাইল্ডহুড মানে যখন বাচ্চাটা জাস্ট মানে হয়তো হামাগুড়ি দিতে শিখেছে, বা তার যে পরের স্টেজটা হাঁটতে শিখেছে, সেই অবস্থাটা কখন শুরু হয়? বাচ্চার 2 থেকে 6 বছরের মধ্যে। এই অবস্থায় বাচ্চার ল্যাঙ্গুয়েজকে আত্মীকরণ করার ক্ষমতা ম্যাক্সিমাম থাকে, যে জন্য নোয়াম চমস্কি একটা ডিভাইসের কথা বলেছিলেন, সেটা কি? এলএডি। এর মাধ্যমে বাচ্চা কি করতে পারে? যে কোনো ভাষা সহজেই আত্মীকরণ করে নিতে পারে। আমরা কোন কোন ভাষা আত্মীকরণ করি আর কোন কোন ভাষা শিখি? মাতৃভাষা আত্মীকরণ করি, আরেকটা ভাষা আত্মীকরণ করি, আঞ্চলিক ভাষা আত্মীকরণ করি। ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজগুলো আমরা শিখি, মানে যেগুলো আমাদের স্কুলে পড়ানো হয়, বা আমরা যেটা প্রথাগত পদ্ধতির মাধ্যমে যেটা শিখি সেটা হচ্ছে লার্নিং, এবং সেখানটাতে কনসাস মাইন্ডে শিখতে হয়। আর আত্মীকরণটা কোন মাইন্ডে হয়? আনকনসাস মাইন্ডে, সহজাতভাবেই হয় সেটা।
তাহলে আমরা আজকে কিন্তু অনেক কিছু দেখলাম, প্রক্সিমোডিস্টাল, সেফালোকোডাল, এলএডি, আত্তীকরণ, শিখন, এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া আরেকবার করে ক্লিয়ার হলো। আর এটার জন্য পারফেক্ট টাইম হচ্ছে আর্লি চাইল্ডহুড, যেটা 2 থেকে 6 বছরের মধ্যেই হয়। এরপরে কি হয়, বাচ্চাদের ল্যাডের ক্ষমতাটা কমতে থাকে, তার ফলে নতুন ভাষা শেখার যে এবিলিটি সেটা একটু কমতে থাকে, মানে সেটা শিখতে হয়, সেটা আত্তীকরণ করা যায় না। তারপর বলছে নিচের কোন উদাহরণটি বিকাশকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? টাইপ করার গতি ও নির্ভুলতা। একদম। দেখো, একজনের ওজন বেড়ে যাওয়া বা উচ্চতা বেড়ে যাওয়া বা গলার স্বর পরিবর্তন হওয়া, এগুলোও বিকাশের মধ্যে পড়ে বা বৃদ্ধির মধ্যে পড়ে, কিন্তু পারফেক্ট কোন জিনিসটা, যে টাইপ করার গতি বাড়ছে এবং নির্ভুলতা বৃদ্ধি পাচ্ছে। মানে ও টাইপ করতে পারতো বংশগতির প্রভাবে, আর তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওর পরিবেশ, ও যে প্রত্যেকদিন টাইপ করছে বা ওর চারপাশে সবাইকে টাইপ করতে দেখছে, সেগুলোর মাধ্যমেও নির্ভুলতা বৃদ্ধি পাচ্ছে এবং গতিটাও বৃদ্ধি পাচ্ছে। মানে ওর টাইপ করার যে এবিলিটিটা সেটা ধীরে ধীরে বিকশিত হচ্ছে, স্পেসিফিক একটা কাজ। তারপরে কি বলছে, নিচের কোনটি শিশু বিকাশের গুরুত্বকে অস্বীকার করে? চোখের মনি নীল হওয়া। একদম। চোখের মনি নীল বিষয়টা কি? বংশগতি। পুরোপুরি বংশগতির উপর নির্ভর করে। হুম। মানে বিকাশের প্রভাব রয়েছে, কিন্তু বিকাশ বেসিক্যালি কি, বা ডেভেলপমেন্ট বেসিক্যালি কি, যেটাকে অ্যাক্সিলারেট করা যায়। গ্রোথকে সহজে অ্যাক্সিলারেট করা যায় না, বৃদ্ধিকে। মানে বৃদ্ধি হঠাৎ করে বাড়ি দেওয়া বা বৃদ্ধি হঠাৎ করে কমিয়ে দেওয়া, এই জিনিসগুলো সহজে কন্ট্রোল করা যায় না। অন্যদিকে বিকাশ কি, বিকাশ মোটামুটি কন্ট্রোলেবল। একটা বাচ্চা কতটা ভালো হবে ডিপেন্ড করে পুরোপুরি তার পরিবেশের উপরে, কিছুটা হয়তো তার বংশগতির উপরে। কিন্তু এই যে চোখের কালারটা তুমি চাইলেও পরিবর্তন করতে পারবে না, বা চুলের শেপটা চাইলেও পরিবর্তন করা যাবে না, কারণ এগুলো বেশিরভাগই বৃদ্ধির সঙ্গে যুক্ত বা বংশগতির সঙ্গে যুক্ত। 8 নম্বর, একটি 3 বছরের শিশু মনে করে যে তার পুতুলেরও প্রাণ আছে এবং সেটিকে সে খাবার খাওয়ানোর চেষ্টা করে। পিঁয়াজের মতে এটি বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য হতে পারে? এটা তোমাদের এখনো পড়ানো হয়নি, আমরা মানে ধীরে ধীরে পড়বো, পিঁয়াজে পড়বো, ভাইগটস্কি পড়বো। যারা পুরনো স্টুডেন্ট ওটা তো পড়েছো, বলো এটা কি? সর্বপ্রাণবাদ। একদম, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। এরপরে বলছে বিকাশকে কেন মাল্টি ডাইমেনশনাল বা বহুমুখী বলা হয়? কারণ এটি একই সাথে শারীরিক, মানসিক, সামাজিক প্রাপ্তবৃদ্ধিতে ঘটে। একদম। বিকাশ তো শুধুমাত্র শারীরিক পরিবর্তন বা মানসিক পরিবর্তন নয়। বিকাশ একদিকে যেমন শারীরিক পরিবর্তন মানে ফিজিক্যাল ডোমেন, অন্যদিকে প্রাক্ষবিক পরিবর্তন মানে কগনিটিভ ডোমেন, আরেকদিকে কি সামাজিক পরিবর্তন মানে সোশ্যাল ডোমেনটা, আরেকটা কি প্রাক্ষবিক মানে হচ্ছে ইমোশনাল। মানে বিকাশ এই সব দিকেই ঘটে, কোনোটাকে স্টপ রেখে বাকিগুলো করা যায় না, এবং সব দিকে এবং ইন্টার রিলেটেড এটা, এবং সবগুলো যেন ভালো করে হয় সেটার দায়িত্ব হচ্ছে কিন্তু একটা টিচারের। ভালো পরিবেশ পেলেই সবগুলো ভালোভাবে হবে। লাস্ট কোশ্চেন কি বলেছে, আপনি একজন শিক্ষক হিসেবে লক্ষ্য করলেন একটি শিশু খুব দ্রুত নতুন শব্দ শিখছে, কিন্তু দৌড়ানোর সময় ভারসাম্য রক্ষা করতে পারছে না। এটি বিকাশের কোন নীতি প্রমাণ করে? বিকাশের হার একই শিশুর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আলাদা হতে পারে। একদম। দেখো, বলেছে অপশান এ বলেছে বিকাশের হার সব ক্ষেত্রে সমান নাও হতে পারে, মানে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে সমান নাও হতে পারে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা বলা হচ্ছে, ব্যক্তিগত বৈষম্য। পাশে দেখো ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স লেখা আছে। ইন্টার মানে আমরা কি জানি, ইন্টার মানে একজন আরেকজন, ইন্টারন্যাশনাল, ভারত পাকিস্তান দুজনের মধ্যে খেলা হচ্ছে। তার নিচেরটাতে কি অপশন আছে, তার নিচেরটাতে আছে বিকাশের হার একই শিশুর বিভিন্ন ক্ষেত্রে আলাদা হতে পারে। একজন অঙ্ক ভালো করতে পারছে কিন্তু ল্যাঙ্গুয়েজ ভালো পারে না, বা একজন ল্যাঙ্গুয়েজ ভালো পারছে অঙ্ক পারছে না। তার মানে নিজের ভেতরেই যে বিভিন্ন জিনিসের বিকাশের ক্ষমতাটা সেটা বিভিন্ন রকম আলাদা আলাদা হতেই পারে, সবই যে একইভাবে বিকশিত হবে একটা বাচ্চার মধ্যে সেটা তো সম্ভব না। তাই এটা কি ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বা অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এরকম আরো প্রশ্ন আছে, আরো প্রশ্নগুলো করে নেবো নাকি পরের ক্লাসে যাব? পরের ক্লাস, ঠিক আছে, এগুলো তাহলে পরের ক্লাসে আলোচনা করা হবে। এগুলো সিটেটের আজকে প্রিভিয়াস আমরা ইয়ারে লাভ আপার ক্ষতি প্রাইমারি চ্যাপ্টারের টেটে কিছু এবং অঙ্ক করব। পশ্চিমবঙ্গের যে প্রাইমারি টেট 10টা প্যাটার্নের অঙ্ক আছে এবং এই এগুলোতে যা 10টা যা প্রশ্ন প্যাটার্নের এসেছে অঙ্ক এই তোমাদের টপিকের হোমওয়ার্কে উপরে থাকবে, মানে যে প্যাটার্ন মোটামুটি আজকে 15টা করানো মতো হবে প্রশ্ন সেম এখানে দেওয়া প্যাটার্নের আছে, অঙ্কই আনসারও লাস্টে দেওয়া গিয়ে আছে, আমি তোমরা হোমওয়ার্কে বাড়িতে দেবো। করার চেষ্টা করো, তার না ফলে কি পারলে হবে, আমি তোমরা করে যদি দেবো। এই অঙ্কগুলো বুঝে বাকি যাওয়ার আমরা পরে নেক্সট পরের ক্লাসের দিকে অঙ্কগুলো এবার করতে এগোবো। পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসও ভালো হয়ে যাবে এবং জিনিসটা মনে